শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি যা বাংলাদেশের অন্যতম বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ, তা হলো যক্ষ্মা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর বিশ্বে প্রায় 1 কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয় এবং মারা যায় 15 লাখেরও বেশি। আর বাংলাদেশে প্রতি বছর নতুন করে আক্রান্ত হয় 15 লাখেরও বেশি মানুষ। এই যে চিত্রটি, এই ভয়াবহ চিত্রটি চিকিৎসা কি সে নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় তাই আমরা রেখেছি যক্ষ্মা রোগের চিকিৎসা। এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত মেডিসিন এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার মশিউর রহমান সুজন। মেডিসিন এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করে। আমরা চলে যাই তাহলে মূল আলোচনায়। যক্ষ্মা নিয়ে উৎকণ্ঠা, যক্ষ্মা নিয়ে এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা বারবার হচ্ছে, বহু বছর ধরেই হচ্ছে। আমাদের দেশেও আছে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, তারপরেও রোগী কমছে না। তো প্রথমেই সেই ব্যাপারটি একটু জানার আগে জানতে চাই যক্ষ্মা রোগটি আসলে কিভাবে হয়। আসলে ধন্যবাদ। যক্ষ্মা আসলে একটা সংক্রামক ব্যাধি, একটা বিশেষ জীবাণুর মাধ্যমে এই যক্ষ্মা রোগটি হয়ে থাকে, যে জীবাণুকে আমরা বলি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সাধারণত যক্ষ্মা আক্রান্ত রোগীর হাঁচি কাশি এইসবের মাধ্যমে, যেটাকে আমরা বলি রেসপিরেটরি ড্রপলেট ইনফেকশন, একজনের শ্বাস এবং হাঁচি কাশির মাধ্যমে আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির দেহে এই রোগটি ছড়াতে পারে। আচ্ছা, এই যে রোগটি হচ্ছে তো হাঁচি কাশির মাধ্যমে হয়, আবার আমরা জানি যে এই ফুসফুসের বাইরেও অন্যান্য বিভিন্ন অঙ্গে হয়। অন্যান্য কি কি অঙ্গে হতে পারে? আচ্ছা, সাধারণত যক্ষ্মা রোগটি ফুসফুসে সবচেয়ে বেশি হয়ে থাকে, তবে ফুসফুস ছাড়াও শরীরের অন্যান্য অঙ্গে এই রোগ হতে পারে। যেমন আমাদের মস্তিষ্কে হতে পারে, যেটাকে আমরা বলি সিএনএস টিউবারকুলোসিস। আবার আমাদের হৃৎপিণ্ড হইতে পারে, যেটাকে আমরা বলি হার্ট বা পেরিকার্ডিয়াম। আবার আমাদের পেটের ভিতরে যে বিভিন্ন অঙ্গ আছে সেইখানে হইতে পারে। আবার এমনকি আমাদের বোনস, যেটাকে আমরা বলি হাড্ডি বা হাড়, সেই হাড়ের মধ্যে হতে পারে। ইভেন স্কিন টিউবারকুলোসিসও হতে পারে। তার মানে অনেক জায়গাতেই হতে পারে। অনেক জায়গায় হতে পারে। এই যে রোগটি হচ্ছে, আমি প্রথমে একটু বলছিলাম যে আমাদের দেশের পরিসংখ্যানটিও খুব একটা ভালো না। আমাদের দেশের অবস্থা আসলে কি রকম বিশ্বের সাথে যদি আমরা আমাদের দেশকে তুলনা করি? আসলে আমাদের বাংলাদেশ হাইলি একটা টিবি বার্ডেন কান্ট্রিজ। আমরা যদি 10টা এই যক্ষ্মা হাইলি টিবি বার্ডেন কান্ট্রির মধ্যে তুলনা করি, আমাদের বর্তমান পজিশন 6। আচ্ছা। এবং আমাদের দেশে যে ইনসিডেন্স রেট বা যক্ষ্মা আক্রান্তর যে হার, সেটা হলো 1,221 জন। তার মানে তো অনেক বেশি। তো এই যে যারা রোগী হচ্ছে, এই রোগী কি প্রথমেই তাদের যক্ষ্মাতে ভুগছে নাকি বারবার যক্ষ্মা হতে পারে, এই ব্যাপারটি একটু জানতে চাই। এটা প্রথমে যক্ষ্মা হওয়ার পরও রোগীরা যদি ঠিকমতো সাবধানতা অবলম্বন না করে এবং যক্ষ্মার যে বিভিন্ন কোর্স আছে, যে চিকিৎসা আছে, চিকিৎসা যদি ঠিকমতো না নেয়, যেটাকে আমরা বলি নন কমপ্লায়েন্স, এবং সেই পেশেন্ট যদি অপুষ্টিতে ভুগে বা কোনো স্যাঁতসেঁতে পরিবেশ বা গোমর, যেখানে ওয়েল ভেন্টিলেশন নাই, এইরকম পরিবেশে থাকে, এবং তার যদি অন্যান্য রোগের জন্য যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাহলে সেই যক্ষ্মা রোগটা ঘন ঘন হতে পারে, বারবার হতে পারে। তো আমাদের দেশে আসলে কি রকম বেশি হয়? আমাদের দেশে কি নতুন ধরনের রোগী আমরা বেশি পাই নাকি এই যে বারবার আক্রান্ত হচ্ছে এই ধরনের রোগী বেশি? আমাদের দেশে নতুন ধরনের রোগী অনেক। নতুন ধরনের রোগীর তো আমি বললাম যে 1 লাখে প্রায় 225 জন। তারপরও যেটাকে আমরা বলি সেকেন্ড টাইম বা থার্ড টাইম বারবার কেস হওয়া, যেগুলোকে আমরা বলি রিলেপস কেস, সেই রিলেপস কেসের সংখ্যাও কিন্তু কম না, বেশ ভালোই। আপনি যে হাসপাতালে কাজ করছেন তা তো জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট, সারা বাংলাদেশ থেকেই সব ধরনের রোগী এখানে আসে। এখানে পরিসংখ্যানটা কি রকম দেখতে পান? যে অন্যান্য যদি শ্বাসকষ্টের রোগী বলি বা শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের রোগী বলি, তারা বেশি নাকি যক্ষ্মার রোগী বেশি? আমাদের এখানে রেফার্ড কেসগুলো আসলে টিবি হওয়ার পর যে জটিলতা হয়, যেটাকে আমরা বলি পোস্ট টিবি সিকুইলি, সেই রোগীগুলো আমরা বেশি পাই। আচ্ছা। যেমন যক্ষ্মা ভালো হওয়ার পরও যক্ষ্মার বিভিন্ন জটিলতা দেখা যেতে পারে, যেটাকে আমরা বলি পোস্ট টিবি ফাইবোসিস, পোস্ট টিবি ব্রঙ্কিয়েক্টিসিস, বা রোগীর লাংস যদি ফেল হয়, যেটাকে আমরা বলি রেসপিরেটরি ফেইলিওর বা কর পালমোনারি, এরকম টিবি পরবর্তী জটিলতা সংক্রান্ত পেশেন্টগুলো আমরা বেশি ম্যানেজ করি, এবং ওই রোগীগুলাই পেরিফেরি থেকে আমাদের বক্ষব্যাধি হাসপাতালে রেফার হয়ে আসে।
এই যে রোগীরা আসছে সাধারণত কি ধরনের উপসর্গ দেখলে একজন রোগী ভাববে যে তার যক্ষ্মা হতে পারে বা চিকিৎসকের কাছে তারা যাবে? অবশ্যই সাধারণত আমরা বলি যে এটা আমাদের সচেতনতামূলক একটা প্রচারণা, যে কোনো রোগীর কাশি যদি 3 সপ্তাহ বেশি থাকে এবং সেই কাশিটি যদি কোনো পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক, যেটাকে আমরা বলি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিকের রেসপন্স না করে, তখন আমরা প্রথমে চিন্তা করব যে রোগীটির যক্ষ্মা হয়েছে কিনা। এছাড়াও কাশি হলো প্রথম প্রাইমারি একটা লক্ষণ। এছাড়াও কাশি ছাড়া আরও অনেক লক্ষণ হতে পারে, যেমন রোগীদের দীর্ঘকালীন জ্বর থাকতে পারে, যে জ্বরের প্যাটার্নটা যেটাকে আমরা বলি লো গ্রেড ফিভার উইথ ইভিনিং রাইজ অফ টেম্পারেচার। রোগীর গায়ে অল্প অল্প জ্বর থাকে এবং সাধারণত সন্ধ্যার দিকে জ্বরটা আসে, রোগীর কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং ছাড়ার সময় ঘাম দিয়ে জ্বর আসে, এরকম একটা ফিভারের প্যাটার্ন যদি থাকে। তারপর রোগীর যদি ওজন কমে যায়, রোগীর যদি খাবারের রুচি কমে যায়, এরকম ক্ষেত্রে আমরা যে চিন্তা করব যে তার যক্ষ্মা হয়েছে কিনা। তখন তারা কি করবে? তখন নিকটস্থ চিকিৎসকের কাছে যাবে, যে নিকটস্থ জেনারেল ফিজিশিয়ান আছে বা নিকটস্থ যে সরকারি হাসপাতাল আছে সেখানে যাবে, এবং আমরা যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য বেশ কিছু পরীক্ষা করি, যেটা আমাদের এই যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, যেটাকে বলে এনটিপি, ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম। এই প্রোগ্রামের আন্ডারে প্রথমে আমরা রোগীর কফ টেস্ট করি। কফের প্রথম 2টা স্যাম্পল নেই। প্রথমে রোগী আসার সাথে সাথে একটা স্যাম্পল, যেটাকে আমরা বলি স্ট্যাট স্যাম্পল, এবং পরের দিন সকালে খালি পেটে আরেকটা স্যাম্পল, যেটাকে বলি আর্লি মর্নিং স্যাম্পল। এই 2টা এই স্পুটাম বা কফের পরীক্ষা আমরা প্রথমে করি। এছাড়া আমরা যদি দরকার মনে করি রোগীর বুকের এক্সরে করাই, রক্ত পরীক্ষা করাই, এবং এই এক্সরে এবং কফ টেস্ট বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাভেলেবল। এটা সরকার এই ব্যবস্থা করে দিয়েছে যে এনটিপির আন্ডারে 2টা পরীক্ষা। এবং এটা তো সম্পূর্ণ বোধহয় বিনামূল্যে। কফটা বিনামূল্যে, কিন্তু এক্সরের জন্য মিনিমাম একটা পেমেন্ট লাগে, মোস্টলি 70 টাকা বা এরকম একটা পেমেন্ট আছে। তার মানে সেটা খুব একটা বেশি না, একদম মিনিমাম পর্যায়ে একটা পেমেন্ট। তো আমাদের দেশে কিন্তু এই ধরনের রোগীকেও আমরা পেয়েছি বা আমরা দেখি যে আছে যে তাদের কফ আসে না, আবার ওদিক থেকে বাকি যে উপসর্গগুলো আপনি বলছেন, কাশি আছে, ওজন কমে যাচ্ছে, এরকম রোগীকেও আমরা পাই। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে কি যক্ষ্মা হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই। যক্ষ্মা রোগটাকে আমরা ফুসফুসি যে যক্ষ্মা, এটাকে আমরা পালমোনারি টিউবারকুলোসিস বলি। এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্মেয়ার পজিটিভ টিউবারকুলোসিস আর একটা স্মেয়ার নেগেটিভ টিউবারকুলোসিস। স্মেয়ার পজিটিভ টিউবারকুলোসিস হলো সেই টিবি বা যক্ষ্মা যেটাকে আমরা কফের মধ্যে টিবির জীবাণু আমরা নির্ণয় করতে পারি, সেটাকে আমরা বলি স্মেয়ার পজিটিভ, এবং এটা বেশি ছোঁয়াচে। আরেকটা টিউবারকুলোসিস আমরা বলি স্মেয়ার নেগেটিভ টিউবারকুলোসিস, যে টিবির মধ্যে আমাদের কফের মধ্যে যক্ষ্মার জীবাণু পাওয়া যায় না, ওইটাকে আমরা টিবি বলি, তবে ওইটা একটু অপেক্ষাকৃত কম ছোঁয়াচে। এখন যেই সব ক্ষেত্রে আমরা কফের জীবাণু পাই না, সেই সব ক্ষেত্রে আমরা রোগীর রক্ত পরীক্ষা করি, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট নামে একটা পরীক্ষা আছে। এই পরীক্ষায় ইএসআর নামক একটা প্যারামিটার আছে, ইএসআরটা বেড়ে যেতে পারে, রোগীর হিমোগ্লোবিন রক্তের পরিমাণ কমে যেতে পারে। আর বুকের এক্সরে খুবই ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন, একটা খুবই ভালো একটা পরীক্ষা। এই বুকের এক্সরে দেখে রেজিস্টার্ড ফিজিশিয়ান যারা, তারা যক্ষ্মা হলে বেশ কিছু চেঞ্জ আসে বুকের এক্সরের মধ্যে, এই চেঞ্জ দেখে এবং রোগীর এই ক্লিনিক্যাল উপসর্গ দেখে ওই রেজিস্টার্ড ফিজিশিয়ান ডিসিশন নিতে পারে যে যক্ষ্মার ওষুধ দিবে কিনা। সেটাকে আমরা বলি ক্লিনিক্যাল টিউবারকুলোসিস। আচ্ছা আচ্ছা, এটা অবশ্যই ডিসিশন নেবে একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান, ডক্টর ছাড়া কেউ এই ডিসিশন নিতে পারবে না। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু দেখি যে যারা ওই বিভিন্ন ধরনের ঔষধ প্রোভাইডার যারা আছে, যে বিশেষ করে উপজেলা বা প্রান্তিক অঞ্চলে, সেখানে কিন্তু এক্সরে করে তারাই ওষুধ দিয়ে দিচ্ছে। এই ব্যাপারটা কি যুক্তিযুক্ত? এটা অবশ্যই যুক্তিযুক্ত না, এটা অবশ্যই মনিটর করা উচিত, সরকারের মনিটর করা উচিত, এই ব্যাপারে এই ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষ করে আমরা যক্ষ্মার ওষুধ বিতরণের যে একটা এই সিস্টেম আছে, যেটাকে আমরা বলি ডটস, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, এই ডটসটা যারা প্রোভাইড করে, ডটস প্রোভাইডার, তারাই কিন্তু এই কাজটা পেরিফেরিতে বেশি করে, এবং এই কাজটা অবশ্যই করা যাবে না, এটা ইনভেস্টিগেশন করতে হবে। অবশ্যই যক্ষ্মার ওষুধ একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান প্রেসক্রাইব করবে, কোনো নন ডক্টর লেভেলে কেউ এটা প্রেসক্রাইব করতে পারবে না। জি অবশ্যই। আমরা ফুসফুসে যক্ষ্মার কথা শুনলাম, তো দেখা যায় যে আপনি যে পরীক্ষাগুলোর কথা বলেছেন এর মাধ্যমে অনেকে ধরা পড়ছে না, এবং চিকিৎসক বলছে যে না, এখনও এটা যক্ষ্মার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না, এরকম কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি।
তাদের ক্ষেত্রে কি করণীয়? তাদের ক্ষেত্রে কি অন্য কোনো পরীক্ষার মাধ্যমে আগানো যায় কিনা? অবশ্যই আমরা প্রথমে ফুসফুসের যক্ষার কথাই বলি। ফুসফুসে দেখা যায় একটা রোগীকে আমরা ক্লিনিক্যালি সাসপেক্ট করতেছি সে একটা টিউবারকুলোসিসের পেশেন্ট, সেক্ষেত্রে তার কফ আসতেছে না, শুকনা কফ, সেক্ষেত্রে আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যক্ষাটা নির্ণয় করতে পারি। যেমন বিশেষ একটা ক্যামেরা টেস্ট আমাদের ফুসফুসে আমরা করি, যেটাকে বলে ব্রঙ্কোস্কোপি। এই ক্যামেরা টেস্টের মাধ্যমে আমরা ফুসফুসের ভিতরে একটা ক্যামেরা ঢুকিয়ে ফুসফুসের যে অংশে ইনফেকশন থাকে বা ঘা থাকে সেখান থেকে আমরা রস নেই, রসটাকে আমরা বলি বল। সেই বলের যদি আমরা যক্ষার পরীক্ষা করি সেক্ষেত্রে এটা যক্ষা নির্ণয়ের সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে, যেটাকে বলি আমরা হাইলি সেন্সিটিভিটি। তো এই পরীক্ষাগুলো কোথায় করা যায়? এই পরীক্ষাগুলো আসলে টারশিয়ারি লেভেলের হসপিটালে হয়, বিশেষ করে আমাদের বক্ষবিধি হসপিটালে হয়, বা কিছু কিছু মেডিকেল কলেজ হসপিটালে খুব কম, যেমন চিটং মেডিকেল বা সলিমুল্লাহ মেডিকেল, ঢাকা মেডিকেল, টারশিয়ারি লেভেলের কয়েকটা হসপিটাল হয়। এটা পেরিফেরিতে আসলে এটা অ্যাভেলেবল না, এবং এটা করার জন্য অবশ্যই বক্ষবিধি বিশেষজ্ঞ কোনো ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। তো এই ধরনের রোগী যখন আসে, বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে কি এই ধরনের পরীক্ষাগুলো করা সেফ কিনা? এটা আসলে ব্রঙ্কোস্কোপি, এটা আসলে একটা ইন্টারভেনশন। এই পরীক্ষা করার জন্য অনেক কিছু সতর্কতামূলক আমরা ব্যবস্থা নেই, যেমন রোগীর কোনো কার্ডিয়াক বা হার্টের সমস্যা আছে কিনা আমরা ইসিজি করে নেই। তারপর আরও আমরা এখন যেহেতু কোভিডের প্রাদুর্ভাব একটু বেশি, কোভিড টেস্ট করে নেই। আরও রক্তের কোনো প্রবলেম আছে কিনা, বেশ কিছু রুটিন প্যারামিটার আছে। রুটিন প্যারামিটার আমরা এই পরীক্ষাটা করার আগে করে নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে তখনই আমরা এই প্রসিডিওরে যাই। আসলে আমরা যেমন যক্ষা পাই, যক্ষার কাশি আছে, যক্ষার ক্ষেত্রে ওজন কমে যাচ্ছে, আবার এরকম রোগীও আসে যাদের বলে ফুসফুসে পানি চলে এসেছে, এবং তাদের ক্ষেত্রেও বলা হয় যে যক্ষা হতে পারে। এটি কি হতে পারে কিনা, বা এটা হলে কি এটা কি ফুসফুসের যক্ষা বলবো না কি বলবো? অবশ্যই ফুসফুসের যক্ষাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা ফুসফুসের যে মেইন অংশ যেটাকে আমরা বলি লাং প্যারেনকাইমা, সেইখানে যক্ষা হইতে পারে। আরেকটা যক্ষা হইতে পারে ফুসফুসের পর্দায়। ফুসফুসের পর্দাকে আমরা মেডিকেল টার্মে বলি প্লুরা। এই প্লুরায় যদি আপনার জীবাণুটা সংক্রমিত হয় তখন সেটাকে আমরা বলি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, এবং এটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন। এবং এই ক্ষেত্রে আমাদের লাংসে বা ফুসফুসে পানি জমতে পারে, এবং এটা যক্ষার জন্য হইতে পারে। তো এই যদি পানি চলে আসে তাহলে কি করতে হবে? পানি যদি চলে আসে তাহলে আমরা এটা সবচেয়ে ভালো যে টারশিয়ারি লেভেলের কোনো হসপিটাল, মেডিকেল কলেজ বা জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট হসপিটালে যোগাযোগ করা। ওই রুগীরে আমরা ফুসফুস থেকে বিভিন্ন আল্ট্রাসোনো গাইডেড বলি, আল্ট্রাসোনোর মাধ্যমে আমরা এইটা ফুসফুস থেকে পানি বের করি এবং এই পানিটা পরীক্ষা করি। পরীক্ষা করলে যদি যক্ষা ধরা পড়ে তখন আমরা তাকে ওষুধ দিয়ে দিই, যক্ষার ওষুধ দিয়ে দিই, এবং যক্ষার ওষুধের সাথে ওই রোগীগুলোকে আরেকটা বিশেষ ওষুধ দিই যেটাকে আমরা বলি স্টেরয়েড ওষুধ, প্রেডনিসোলোন। এই প্রেডনিসোলোন 2 মাসের একটা কোর্স আছে, প্রেডনিসোলোন কোর্স দিয়ে দিই। এবং এইখানে আরেকটা এডিশনাল একটা আমরা ব্যায়াম দিই, ফুসফুসের ব্যায়াম, যেটাকে বলে 3 বল রেসপাইরোমিটার। এই ব্যায়ামটা দেওয়ার জন্য এই রোগীর ফুসফুসে যে পানি থাকে এটা তাড়াতাড়ি শুকায় যায় এবং এগেন পানি জমার সম্ভাবনা কম থাকে। যদি এরকম কারো পানি চলে আসে এবং সেই পানিটি বের করে না, থেকে যায়, তাহলে কি পরবর্তীতে এটা নিয়ে কোনো জটিলতা হতে পারে? পরবর্তীতে অনেক জটিলতা হতে পারে। সবচেয়ে বড় যেটা জটিলতা হয়, ফুসফুসের যে পর্দা এটা মোটা হয়ে যায়, যেটাকে আমরা বলি থিকেন প্লুরা, এটা হইতে পারে। অথবা পানিটা জমে ওইখান থেকে নর্মাল পানির বদলে এখানে পুজ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি এম্পাইমা। এবং দীর্ঘদিন যদি পানিটা থাকে, ফুসফুসে যেই পর্দাটা মোটা হয়ে গেছে এটার পরিমাণ অনেক বেশি হয়ে যেতে পারে। অনেক বেশি হলে লাংসটাকে বাইরে থেকে একদম প্রেশার দিতে পারে, প্রেশার দিলে লাংসটা নর্মাল কাজই করবে না, সেটাকে আমরা বলি ট্র্যাপ লাং। এরকম অনেক জটিলতা হতে পারে, একসময় লাংসটা নষ্টও হয়ে যেতে পারে। তাহলে আসলে চিকিৎসা কতদিনের মধ্যে শুরু করাটা ভালো? যত তাড়াতাড়ি সম্ভব। যদি ফুসফুসে পানি হয় এই পানিটা বের করে পরীক্ষা করে টিবির ওষুধ শুরু করতে হবে, এবং যে এডিশনাল 2টা ট্রিটমেন্ট বললাম, একটা স্টেরয়েড ওষুধ এবং একটা 3 বল রেসপাইরোমিটার, এই ট্রিটমেন্টগুলো যদি খুব তাড়াতাড়ি শুরু করা যায় তাহলে পানিটা খুব তাড়াতাড়ি চলে যায়, এবং এই পানি পরবর্তী যে কমপ্লিকেশন বা জটিলতাগুলো বললাম এগুলো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আচ্ছা, অনেককে শুনি যে টিউব দিতে হয় ফুসফুসের মধ্যে, এই ব্যাপারটি কি? আচ্ছা, টিউব দিতে হয়, এই প্রসিডিওরটাকে আমরা মেডিকেল টার্মে বলি টিউব থোরাকোস্টমি। এটা যখন
টিবির জন্য কোনো রোগীর যদি ফুসফুসে পানি জমে এবং এই পানির পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায়, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি মেসিভ প্রোয়ালিফিকেশন, এবং সেই রোগীর যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তখন আমরা ছোট একটা অপারেশনের মাধ্যমে আমাদের ফুসফুসের যে বুকের পাঁজর আছে দুইটা, যেটাকে আমরা বলি রিবস, এই দুইটা রিবস বা পাঁজরের মাঝখানে যে স্পেস খালি জায়গা, সেটাকে আমরা বলি ইন্টারকোস্টাল স্পেস। এই স্পেসের মাধ্যমে আমরা একটা রাবারের প্লাস্টিকের টিউব ঢুকিয়ে দেই। প্লাস্টিকের টিউব ঢুকিয়ে দেওয়ার পর টিউবের এক মাথা থাকে আমাদের ফুসফুসের ভিতরে এবং আরেক মাথা একটা ব্যাগের সাথে পানির মাধ্যমে কানেক্টেড থাকে, যেটাকে বলে ওয়াটার সিল ড্রেনেজ। এবং এই টিউবের মাধ্যমে ফুসফুসে সমস্ত পানি আমরা বের করে নিয়ে আসি। এবং পানি বের করার পর আমরা একটা এক্সরে করি। এক্সরে করে যদি দেখি ফুসফুস আগের মতো ফুলে গেছে, যেটাকে আমরা বলি এক্সপান্ড হয়েছে, তখন আমরা এই টিউবটা খুলে থাকি। এবং এইটা আমরা করি মেসিভ প্রোয়ালিফিকেশনের ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে ফুসফুসের পানির পরিমাণ অনেক বেশি এবং রোগীরা শ্বাসকষ্টে ভুগে। আচ্ছা, আমরা আরো এই ব্যাপার নিয়ে জানবো। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলাদেশ স্কুল বোর্ডে চাকরি করি। জি। আমার ওয়াইফ যক্ষার রোগী। 1 বছর আগে যক্ষা হয়েছিল। ওর পরে যক্ষা হওয়ার পর 3 মাস পরে যক্ষাটা ধরা পড়ছিল। জি। যক্ষা হওয়ার কোনো বেস্ট, বুকের বেস্ট একটা পুরো পচে গেছিল। যাওয়ার পরে তারপরে 4-5টা ডাক্তার টেস্ট করার পরে ধরা পড়ার পরে বেস্টটা এখন পুড়ে গেছে, এখন ভালো হয়ে গেছে আর কি, পচনটা ভালো হয়ে গেছে পুরোপুরি। কিন্তু 8 মাস আপনাদের সরকারি ওষুধ খাইছিল। খাওয়ার পরে যে সময় টেস্ট করার পরে আবার পজিটিভ আসছে, বলছে যে এখনো যক্ষা আছে, আর ওষুধ খাওয়া লাগবে। পরে আবার টেস্ট দিছে আমার ওয়াইফকে, কক টেস্ট সরকারি ভাবে। ওইটা আমার ওয়াইফের তো কক মুখের থেকে আসেই না, টেস্ট আর করাইতে পারি নাই। আচ্ছা, এটা গেল। তারপরে আমার ছেলে টুইন, যমজ 2 ছেলে, 5.5 বছর বয়স। তো ছেলেদের ওই যে হাতের কেনের নিচের থেকে ওই যে সুই দিয়ে কেটে মেডিসিন দিছিল 2 ছেলেকে, তাদের যক্ষা আছে কিনা টেস্ট করার জন্য। জি, এখন কি সমস্যা হচ্ছে? এখন ছেলের একটা হাতের মধ্যে হলুদ দাগ আসছিল, বুঝছেন ম্যাডাম? একটা হাতের মধ্যে হলুদ হালকা গোলাপি কালার আসছিল, আর একটা হাতে কোনো সমস্যা হয় নাই। তো তারা বলছে আমার ছেলের নাকি যক্ষা আছে। আচ্ছা। এটা সরকারি হসপিটাল, সদর হসপিটালে। তো এরপর থেকে আমি আর এখনো কোনো ডাক্তার দেখাই নাই। ভাবতেছি ঢাকাতে যায় কোনো বড় ডাক্তার দেখাবো। আমি এখন নরসিংদী থাকি। এখন কি করতে পারি? ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার সমস্যাটি। তার স্ত্রীর যক্ষা হয়েছিল এবং পরবর্তীতে ব্রেস্টে, এবং এখন ওই জায়গায় ঘাটা শুকিয়ে আসছে, কিন্তু তারপরও আবার নতুন করে ওই জায়গায় পরীক্ষা করার পরে তার আবার জীবাণু চলে এসেছে। এবং পাশাপাশি তার 2 বাচ্চা আছে, তার মধ্যে একজনের হয়তো এমটি টেস্ট করেছে, একজনের পজিটিভ, একজনের পজিটিভ হয়নি। এখন কি করণীয়? ওকে, ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর হলো, ওনার একবার যক্ষার ওষুধ খেয়েছে, যেটাকে আমরা বলি নিউ কেস। এবং নিউ কেসের ক্ষেত্রে আমরা যেই চিকিৎসার রেজিমেন্ট দেই বা ট্রিটমেন্ট রেজিমেন্ট দেই, সেটাকে বলে ক্যাটাগরি 1 অ্যান্টিটিবি রেজিমেন্ট। এইটা শেষ হওয়ার পরও যদি সেকেন্ড টাইম টিবি হয়, সেটাকে আমরা বলি যে রিলেপস কেস। এই রিলেপস কেসের ক্ষেত্রে ওনার এখন যে রেজিমেন্ট দিতে হবে, সেটাকে বলে রিট্রিটমেন্ট রেজিমেন্ট। এটা 6 মাসের একটা রেজিমেন্ট। এইটার এই প্রথম নিউ কেসের কেস থেকে এই রেজিমেন্টটা একটু আলাদা। ওনার ক্ষেত্রে যেহেতু সেকেন্ড টাইম পজিটিভ হয়েছে, এই জন্য ওনার রিট্রিটমেন্ট রেজিমেন্ট দিতে হবে। এবং এই জন্য আমি বলবো যে কোনো বক্ষবিধি বিশেষজ্ঞর সাথে ওনার যোগাযোগ করার জন্য, এবং সরকারি হাসপাতাল থেকেই এই রিট্রিটমেন্ট রেজিমেন্টে ওনার নিতে পারবে। সার্জিক্যাল কিছু এবং একটু সার্জারির ওপিনিয়ন দরকার, যে কোনো সার্জিক্যাল প্রসিডিউর বা ইন্টারভেনশন দরকার আছে কিনা। এটা জেনারেল সার্জনের, যেহেতু ব্রেস্টের কেস, জেনারেল সার্জনের সাথে যোগাযোগ করলে হবে। এইটাই। আর 2 নাম্বার, ওনার বাচ্চাদের যে টিকা দেয়া হয়েছে, যেটাকে আমরা বলি এমটি, এইটা একটা টিবি ডায়াগনোসিসের জন্য নট স্পেসিফিক একটা ইনভেস্টিগেশন। এটাকে আমরা বলি সাপোর্টিভ ইনভেস্টিগেশন, এবং এটাকে বলি আমরা ইমিউনোলজিক্যাল টেস্ট। তবে এই টেস্ট যদি পজিটিভ হয়, শুধুমাত্র এই টেস্টের উপর নির্ভর করে আমরা বলতে পারবো না যে যা টিবি হয়েছে। এটাকে আমরা বলবো টিবি ইনফেকশন, নট টিবি ডিজিজ।
জি। কখন আমরা টিবি বলবো, যখন এই বাচ্চার উপসর্গ থাকে, যেমন যদি জ্বর থাকে, কাশি থাকে, খাবার রুচি কমে যায়, তারপর ধরেন ওজন কমে যায়, এরকম যদি কোনো ক্লিনিক্যাল উপসর্গ থাকে, সেক্ষেত্রে আমরা টিবির আরও কিছু টেস্ট, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, বুকের এক্সরে, যদি কফ থাকে কফের টেস্ট, এই টেস্টগুলো করে যদি পজিটিভ হয় তখনই আমরা বাচ্চাকে বলবো যে তার টিবি হয়েছে। শুধুমাত্র এমটি পজিটিভ হলে আমরা বলবো না যে তার টিবি হয়েছে। তো এই রকম যে চিত্রটি, উনি যে চিত্রটির কথা বলেছেন, আমরা কিন্তু এই ধরনের অনেক রোগী পাই যারা এই এমটির উপর বেস করে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, টিবির ওষুধ তারা খাচ্ছে। তো ব্যাপারটি কতটুকু যুক্তিযুক্ত এটা বলে আপনি আসলে মনে একেবারে করেন? যুক্তিযুক্ত না। এটা আমরা বলবো যে টিবি ওষুধের একটা মিসইউজ। যেহেতু টিবির ওষুধটা সরকারিভাবে বিনামূল্যে দেয়া হয়, এইটার একটা সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা হলো ইজিলি অ্যাভেলেবল, আমাদের প্রান্তিক জনগোষ্ঠী সবাই ওষুধটা পাচ্ছে। আর অসুবিধা হলো এটার মিসইউজ হয়। যেমন এটা শুধু এমটি পজিটিভ, স্কিন টেস্ট পজিটিভ হলে অনেক ডাক্তাররা এটা দিয়ে দেয়, এটা আসলে ঠিক না। এই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই বক্ষবিধি বিশেষজ্ঞ বা টিবি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে অবশ্যই অতি সত্বর যোগাযোগ করা উচিত। জি, ধন্যবাদ। টিবির ওষুধ খাচ্ছে এবং টিবির ওষুধের তো একটা দীর্ঘদিন খাওয়ার ব্যাপার রয়েছে, কতদিন খেতে হবে? এটা আসলে ক্যাটাগরি অনুসারে। এখন আমাদের বাংলাদেশে আসলে নিউ কেস এবং রিপিটেড যে কেস, যেটাকে বলে রিট্রিটমেন্ট রেজিমেন, দুইটা ক্ষেত্রে আমাদের এটা 6 মাস মেয়াদি আমাদের ওষুধ খেতে হবে। এছাড়া আরও আরেক ধরনের টিবি আছে যেটা একটু জটিল টিবি বলে, যেটাকে আমরা বলি এমডিআর টিবি অথবা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। সেসব ক্ষেত্রে এই রেজিমেন 9 মাস, কোনো সময় 1 বছর, কোনো সময় 18 মাস, কোনো সময় 2 বছর পর্যন্ত খাওয়া লাগতে পারে। আমরা এ নিয়ে আরো কথা বলবো, এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, সুস্থ থাকুন প্রতিদিন থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিনে। আজকে আমরা কথা বলছি যক্ষ্মা রোগের চিকিৎসা এবং আমাদের সাথে আছেন ডাক্তার মশিউর রহমান সুজন। আমরা যক্ষ্মা রোগের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা বলছিলাম। একটি সমস্যা দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা কফের পরীক্ষা করতে পারে না, তো তাদের ক্ষেত্রে কি করণীয়? ওকে, ধন্যবাদ। বাচ্চাদের আসলে বেশিরভাগই ড্রাই কফ থাকে, শুকনা কাশি থাকে। সেই ক্ষেত্রে আমাদের সাপোর্টিভ যে ইনভেস্টিগেশন বা পরীক্ষাগুলো দেখতে হবে। যেমন আমাদের ব্লাড টেস্ট করা যায়, কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা একটা ইনভেস্টিগেশন, এবং বুকের এক্সরে করা যায়। বুকের এক্সরে দেখে আমরা বেশিরভাগ ডিসিশন নেই বাচ্চাদের ক্ষেত্রে। আর বাচ্চাদের ক্ষেত্রে যে স্কিন টেস্ট এমটি, এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা পরীক্ষা আছে বাচ্চাদের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক লাবাস। কারণ বাচ্চারা কিন্তু কাশি থুতু ফালায় না, ওরা গিলা ফেলা, এবং এদের ক্ষেত্রে টিবির জীবাণুটা ফুসফুসে না থেকে পেটের মধ্যে পাওয়া যায়। এই জন্য গ্যাস্ট্রিক লাবাস মানে একটা বিশেষ চিকন প্লাস্টিকের টিউব দিয়ে যদি আমরা পাকস্থলী থেকে রস নিতে পারি এবং ওই রসের যদি আমরা যক্ষ্মার টেস্ট করাইতে পারি, সেক্ষেত্রে কিন্তু ভালো পজিটিভিটি পাওয়া যায়। জি, তো একটু চিকিৎসায় চলে আসতে চাই। চিকিৎসার কথা বলছিলাম যে 6 মাসের মতো ওষুধ খেতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে আর একটু বেশি খেতে হয়। আমাদের দেশে কিন্তু অনেক রোগীরা আছে যারা এতদিন পর্যন্ত ওষুধ খায় না, যখন তাদের উপসর্গগুলো কমে আসে তারা ওষুধ ছেড়ে দেয়। এটি কি পরবর্তীতে কোনো জটিলতা তৈরি করতে পারে কিনা? অবশ্যই, ধন্যবাদ। যক্ষ্মার চিকিৎসার মেইন যেটা ড্রব্যাক, সেটি হলো লং ডিউরেশন অফ ট্রিটমেন্ট, দীর্ঘকালীন চিকিৎসা। মিনিমাম 6 মাসের মতো ওষুধ খেতে হয় এবং অনেক রোগী এতদিন ধৈর্যহারা হয়ে যায়। কারণ আপনি যখন একটা রোগীকে তার উপসর্গ থাকে এবং সেক্ষেত্রে ওষুধ শুরু করবেন, 2 সপ্তাহ ওষুধ খাওয়ার পর কিন্তু সে খুব ওয়েলবিং, ভালো ফিল করে, তার জ্বর কমে যায়, কাশি কমে যায়, যদি কাশির সাথে রক্ত যায় যেটাকে আমরা বলি হিমোপটাইসিস কমে যায়, এবং তার কফের মধ্যে যে জীবাণু এইটাও কিন্তু নেগেটিভ হয়ে যায়। এই জন্য অনেক ক্ষেত্রে রুগীরা দেখা যায় 1 মাস 2 মাস ওষুধ খেয়ে রুগী ছেড়ে দেয়। কিন্তু এই নন কমপ্লায়েন্স, এটাকে বলি আমরা নন কমপ্লায়েন্স, এই সব ক্ষেত্রে সবচেয়ে যেই প্রবলেমটা হয় সেটা হলো পরবর্তীতে যে যক্ষ্মাটা হইতে পারে, যেটাকে আমরা বলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস অথবা যেটাকে বলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট এমডিআর টিউবারকুলোসিস, এটার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও যক্ষ্মা পরবর্তী কিছু জটিলতা আছে, যেমন পোস্ট টিবি ফাইবোসিস, যে লাংসের অনেকখানি নষ্ট হয়ে যায়, এটা হইতে পারে। পোস্ট টিবি ব্রঙ্কিয়েক্টিসিস, লাংসের দীর্ঘকালীন ইনফেকশন হইতে পারে। এই ধরনের জটিলতাগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার মানে তো ওষুধ অবশ্যই শেষ করতে হবে, না হলে সমস্যাটা আরো বাড়তে পারে। তো ওষুধ তো খাচ্ছে বা শেষ করছে, কিন্তু ওষুধ শুরু করার পর অনেকে কিছু সমস্যায় পড়ে।
এই সমস্যাগুলোর ব্যাপারে একটু জানতে চাই, কি কি সমস্যা সাধারণত দেখা যায়? অবশ্যই, ধন্যবাদ। যক্ষার ওষুধ আমরা বলি যে এটা একটু পাওয়ারফুল ওষুধ, এইটা একটু হাই ডোজের ওষুধ খেতে হয়। রোগীদের ওজন অনুসারে বিভিন্ন আমাদের ক্যাটাগরি ভাগ করা আছে, যে কত কেজি হইলে কত কেজি, অনেকগুলো ওষুধ একসাথে খেতে হয়। কিছু কিছু সাইড ইফেক্ট আছে, কিছু সাইড ইফেক্ট আছে স্বল্প মাত্রার, যেটাকে আমরা বলি মাইল্ড। আবার কিছু সাইড ইফেক্ট আছে একটু বেশি পর্যায়ে, যেগুলোকে আমরা বলি সিভিয়ার। মাইল্ড সাইড ইফেক্টের মধ্যে আছে যেমন রোগীর বমি বমি লাগতে পারে, বমি হতে পারে, পেট ব্যথা হতে পারে, পেট ফাঁপা হতে পারে। এরকম যদি হয় তাহলে আমরা নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করব এবং তারা ডোমপেরিডন গ্রুপের ওষুধ এইগুলা দিতে পারে। আরও আরেকটা যেটা নর্মাল আরেকটা কমপ্লেন রোগীরা বলে যে রোগীর প্রস্রাব কমলার মতো কমলার কালারের হতে পারে, এটা আসলে একটা নর্মাল। এটা টিবির ওষুধে রিফাম্পিসিন নামক একটা ওষুধ আছে, টিবির ওষুধ। এই ওষুধের জন্য আমাদের প্রস্রাবের কালার কমলার মতো হতে পারে, এটা আসলে কোনো প্রবলেম না। এটা রোগীদের চিকিৎসা শুরু করার আগে রোগীদের কাউন্সিলিং করে দিতে হবে যে এই ওষুধ শুরু করার পর আপনাদের প্রস্রাব, ইভেন মুখের লালা, চোখের পানি এটাও কমলা কালারের হতে পারে, এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই। এটা হলো মাইল্ড সাইড ইফেক্টের মধ্যে গেল। আর সিভিয়ার সাইড ইফেক্ট যেগুলো হয় সেটা হলো রোগীর জন্ডিস হতে পারে। আচ্ছা, কারণ টিবির ওষুধকে আমরা বলি বেশ কিছু ওষুধ আছে যেটাকে বলে হ্যাপাটোটক্সিক, মানে আমাদের লিভারের একটু প্রবলেম হতে পারে। যদি কোনো রোগীর চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যায়, এবং অবশ্যই খুব দ্রুত নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এইটা একটা হইতে পারে জন্ডিস। আরেকটা হইতে পারে নার্ভের প্রবলেম হইতে পারে, রোগীর হাত পা শিন করতে পারে, যেটাকে আমরা বলি নিউরোপ্যাথি। জি। এবং আরেকটা সাইড ইফেক্ট হইতে পারে রোগীর গিরা, বিভিন্ন জয়েন্ট ব্যথা হইতে পারে, এটাকে আমরা বলি গাউট। এরকম প্রবলেম হইতে পারে। আবার অনেক রোগীর স্কিন র্যাশ হতে পারে, পুরা শরীরে চুলকানি হতে পারে, এবং সিভিয়ার পর্যায়ে কিন্তু রোগীর চামড়াও উঠে যেতে পারে, এরকম হতে পারে। এগুলো সিভিয়ার পর্যায়ে। এবং এরকম সাইড ইফেক্ট হলে অবশ্যই রোগীদের নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং ওই পেশেন্টগুলোর আমরা ভর্তি করে পরে চিকিৎসা করি। তো যদি এরকম অবস্থা হয় তাহলে কি তারা টিবির ওষুধ চালাবে নাকি তাদেরকে টিবির ওষুধ বন্ধ করে দিতে হবে? যদি আমরা জন্ডিস হয় অথবা স্কিনে যে রিঅ্যাকশন সেটা যদি অনেক বেশি মাত্রা হয়, সেই রোগীগুলারে আমরা অ্যাডমিশন দিই, ভর্তি করি। ভর্তি করার পর তাদের আমরা টিবির ওষুধ বন্ধ করি। বন্ধ করার পর তার যদি জন্ডিস হয় বা স্কিনে রিঅ্যাকশন হয়, ওই সাইড ইফেক্টগুলোর আমরা চিকিৎসা করি। চিকিৎসা করার পর ওইগুলো যখন নর্মাল লেভেলে চলে আসে পুনরায় আমরা ওষুধ শুরু করি। আচ্ছা, তো এই যে যেটি টিবি রোগের মানে ঔষধ চলাকালীন সমস্যাগুলো হচ্ছে, আবার দেখা যায় যে কিছু সমস্যা হচ্ছে ওষুধ শেষ করার পর, যেটি আপনি একটু শুরুতেই বলছিলেন যে ফুসফুস শুকিয়ে যাচ্ছে বা ব্রঙ্কাইটিস হচ্ছে, এই ধরনের রোগী কি রকম পাওয়া যায় এবং তাদের ক্ষেত্রে উপসর্গ কি রকম থাকে? আমাদের বক্ষব্যাধি হাসপাতালে এই টিবি পরবর্তী জটিলতা, যেটাকে আমরা বলি পোস্ট টিবি সিকুইলি, এই রোগীগুলো আমরা বেশি পাই, কারণ নিউ কেসগুলো আমাদের কাছে কম আসে এবং এই টিবি পরবর্তী জটিলতা রোগীগুলো আমরা বেশি ভর্তি করি। এবং ওইসব ক্ষেত্রে সবচেয়ে বেশি যে কমপ্লেন নিয়ে আসে এটা কাশি হয় এবং কাশির সাথে কফ আসে, পাকা কফ আসতে পারে, আবার কাশির সাথে রক্ত আসতে পারে। এটা কিন্তু খুবই কমন। হ্যাঁ, টিবির মতোই লাগছে। কাশির সাথে পাকা কফ আসতে পারে, দুর্গন্ধযুক্ত কফ আসতে পারে, এবং কাশির সাথে রক্ত আসতে পারে, এবং রোগীর শ্বাসকষ্ট হতে পারে, রোগীর হাতে পায়ে পানি আসতে পারে, শরীর ফুলে যেতে পারে। তো তাদের ক্ষেত্রে তো যেহেতু এগুলো টিবির মতোই দেখতে বা টিবির মতোই শুনতে লাগছে, তাদের ক্ষেত্রে পার্থক্য কিভাবে করেন যে এটি টিবি না, এটি অন্য রোগ? এটা আসলে প্রথমে আমরা কফটা টেস্ট করে নিই, স্পুটামটা টেস্ট করে নিই। স্পুটামটা সেক্ষেত্রে নেগেটিভ থাকে, স্পুটামের ক্ষেত্রে আপনি জীবাণু পাবেন না। আরও বেশ কিছু আমরা ইনভেস্টিগেশন করি, পরীক্ষা করি, যেমন বুকের এক্সরে করি, বুকের সিটি স্ক্যান করি, তারপর আমরা হার্টের ইসিজি করি, ইকো করি, রক্ত পরীক্ষা করি, প্রস্রাব পরীক্ষা করি। সবগুলা পরীক্ষার মাধ্যমে আমরা এই রোগটা ধরে থাকি। আমরা টিবি নিয়ে অনেক কথা শুনলাম, কথা প্রসঙ্গে শুনতে পাচ্ছিলাম যে যক্ষা, যে ঔষধ প্রতিরোধী যক্ষা রয়েছে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, এটি হতে পারে এবং এগুলো আমাদের দেশে যথেষ্ট আছে রোগী। তাদের ক্ষেত্রে চিকিৎসা কিভাবে করতে হয়? ওকে, ধন্যবাদ। এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হওয়ার যেটা সবচেয়ে রিস্ক ফ্যাক্টর সেটা হলো নন কমপ্লায়েন্স টু টিউবারকুলোসিস। যদি কোনো রোগী টিবির ওষুধ ঠিকমতো না খায়, যেমন 6 মাসের রেজিমেন আছে, সে 3 মাস 4 মাস পরে যদি আপনার এই টিবির ওষুধটা ছেড়ে দেই, এই সব ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এইটা আমি মনে করি একটা জটিল টিবি, নর্মাল টিবির চেয়ে এটা একটা জটিল টিবি। এবং বিভিন্ন ওষুধ কিন্তু এই টিবির ক্ষেত্রে কাজ করে না, রেজিস্ট্যান্ট।
সাধারণত টিবির মেইন যে দুইটা ওষুধ, সবচেয়ে পাওয়ারফুল যেটা ওষুধ আইসোনিয়াজেড এবং রিফাম্পিসিন, এই দুইটা ড্রাগ যখন কাজ না করে তখনই আমরা এটাকে বলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। এই টিউবারকুলোসিসের চিকিৎসা আগে কিন্তু বেশ দীর্ঘমেয়াদী ছিল। এটা ছিল প্রায় আপনার 18 মাস থেকে 2 বছর পর্যন্ত। কিন্তু এখন আসলে WHO নতুন কিছু রেজিমেন বাইর করছে, যেমন শর্ট টার্ম রেজিমেন নামে একটা রেজিমেন আছে। এইটার আপনার ট্রিটমেন্ট ডিউরেশন চলে আসছে আপনার 9 মাস থেকে 1 বছর। এবং একটা সুখে মানে একটা ভালো গুড নিউজ যে আরও একটা শর্ট রেজিমেনে আপনার এমডিআর টিবির ট্রিটমেন্ট চলে আসছে, যেটাকে আমরা বলি বিপাল বা বিপাল এম রেজিমেন। এই রেজিমেনটা কিন্তু শুধুমাত্র 6 মাসের। আচ্ছা, তার মানে তো আসার কথা। আসার কথা। এবং টিবি ওষুধের পরিমাণও কমে আসছে এবং ডিউরেশনটাও কমে আসছে। অনলি 6 মাসে আপনি এখন এমডিআর টিবির চিকিৎসা করতে পারবেন। জি, আমরা চিকিৎসার কথা শুনছিলাম, কিন্তু যক্ষ্মা তো অবশ্যই একটি ছোঁয়াচে রোগ, এবং ছোঁয়াচে রোগের যখন কথা হয় তখন আমরা প্রতিরোধের কথা বলি। যক্ষ্মা রোগের ক্ষেত্রে প্রতিরোধের জন্য কি কি করতে হবে? ধন্যবাদ। যক্ষ্মা রোগের প্রাইমারি যে প্রিভেনশন, প্রতিরোধ, এটা হলো বিসিজি ভ্যাকসিনেশন। এটা আমরা আমাদের যে ইপিআই শিডিউল আছে, যে 6টা বা যে কয়টা ভ্যাকসিন দেওয়া হয় বাচ্চাদের, এই বাচ্চাদের এই ইপিআই শিডিউলের মধ্যে কিন্তু বিসিজি ভ্যাকসিনেশন আছে। বিসিজি ভ্যাকসিনেশন কিন্তু একটা প্রাইমারি প্রিভেনশন, প্রথমত এটা। আর দ্বিতীয়ত হলো যদি কোনো রোগীর কোমরবিডিটি থাকে, যেমন সবচেয়ে যে একটা রিস্ক ফ্যাক্টর সেটা ডায়াবেটিস। কোনো রোগীর যদি ডায়াবেটিস থাকে তার ডায়াবেটিসটা প্রপার কন্ট্রোল করতে হবে। কোনো রোগীর যদি লাংসের আরও কোনো প্রবলেম থাকে, যেমন তার শ্বাসকষ্ট থাকে, অ্যাজমা থাকতে পারে, সিওপিডি থাকতে পারে, আইএলডি থাকতে পারে, তার অন্যান্য যে শ্বাসকষ্টের সমস্যাগুলো বা ফুসফুসে অন্যান্য সমস্যা আছে, সেই সমস্যাগুলো ঠিকমতো প্রপার ট্রিটমেন্ট করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। এবং তার যদি কার্ডিয়াক বা হার্টের প্রবলেম থাকে এটাও কন্ট্রোলে রাখতে হবে। রোগীদের প্রপার নিউট্রিশনের ব্যবস্থা করতে হবে যেন কোনো কেউ অপুষ্টিতে না ভুগে। এবং বাসস্থানের যে জায়গাটা অয়েল ভেন্টিলেটেড হইতে হবে, গুমোট ওয়েদার যেন না থাকে। অয়েল ভেন্টিলেটেড যদি থাকে, সে যদি প্রপার নিউট্রিশন মেনটেন করে, তার কোমরবিডিটি যদি এগুলো ঠিকমতো কন্ট্রোল করে, সেক্ষেত্রে টিবি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। টিবির ক্ষেত্রে প্রোফাইলেক্সিসের কথা ইদানিং বলা হয়। যদি কেউ রোগী থাকে তো তাদের যারা পরিবারের মানুষজন আছে বা আশেপাশে থাকছে তাদেরকে এই ধরনের ওষুধ নিতে বলে। এটা আসলে কিভাবে নিতে হয়? এটা আসলে ধন্যবাদ। এই টিবি প্রোফাইলেক্সিসটা আসলে বেশি প্র্যাকটিস হয় বাইরের কান্ট্রিগুলোতে, ইউএসএ বা ইউরোপ এইসব জায়গায় বেশি। তবে আমাদের দেশেও এটা রিসেন্টলি শুরু হয়েছে। আমাদের দেশে মেইনলি আমরা প্রোফাইলেক্সিস এই প্রেসক্রাইব করি যদি কোনো রোগীর ফ্যামিলিতে স্মেয়ার পজিটিভ টিবি থাকে। দ্যাট মিনস ওই রোগীর কফে যদি টিবির জীবাণু পাওয়া যায়, ওই রোগীটা হইলেও বেশি ছোঁয়াচে, অথবা যেটাকে আমরা বলি ইনফেকশাস বা কন্টাজিয়াস। কোনো পরিবারে যদি এমন স্মেয়ার পজিটিভ টিবি রোগী থাকে এবং ওই পরিবারে যদি সাধারণত আপনার 5 বছরের নিচে বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলারে আমরা সাধারণত টিবি প্রোফাইলেক্সিস দেই। এটা একটা। আর কোনো রোগীর যদি এইচআইভি এইডস বা এইচআইভি যদি পজিটিভ থাকে এবং সেক্ষেত্রে যদি আমরা এমটি টেস্ট করি, যেটাকে বলি স্কিন টেস্ট, স্কিন টেস্ট যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা তাকে টিবি প্রোফাইলেক্সিস দিতে পারি। আর কোনো কোনো রোগীর রিউমাটিক বিভিন্ন ডিজিজ থাকে, যেমন বাতের বিভিন্ন সমস্যা থাকে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসিলি বা বিভিন্ন কানেকটিভ টিস্যু ডিজিজ, এরকম যদি রিউমাটোলজিক্যাল কোনো রোগী আমরা পাই এবং তাদের ক্ষেত্রে যদি আমরা এমটি পজিটিভ পাই, সেক্ষেত্রে আমরা সাধারণত টিবি প্রোফাইলেক্সিস দিয়ে থাকি। ধন্যবাদ। একদম কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো একটু শুনতে চাই। আসলে দর্শকের উদ্দেশ্যে আমাদের একটাই বলা যে এখন এই রিসেন্টলি আসলে আরেকটা মনে হচ্ছে আরেকটা পিক শুরু হয়েছে, যে কোভিড-19 ইনফেকশন। এটা তো আসলে 2020 বা 22 এরকম চলে গিয়েছিল, এখন আবার মনে হইতেছে যে কোভিডের কেস বাড়ছে। যে আমি এটা বলি যে কোভিড কারো যদি হয় এবং কোভিড হওয়ার পরও কিন্তু তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে আমরা বলি ইমিউনিটি কমে যায় এবং সেক্ষেত্রেও কিন্তু যক্ষ্মা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা নিজেদের এখন আসলে সামাজিক দূরত্ব বজায় রাখবো যেন আমাদের কোভিড না হয়। কোভিডের যে প্রিভেনশনগুলো আছে, যে সতর্কতা আছে, এটা আমরা মানব এবং আমাদের প্রপার নিউট্রিশন আমরা মেনটেন করব। বাচ্চাদের আমরা ঠিকমতো ভ্যাকসিন দিব এবং আমাদের অয়েল ভেন্টিলেটেড যে বাসস্থান, এটা আমরা মেনটেন করব। যদি আমরা এগুলা মেনটেন করতে পারি তাহলে যক্ষ্মা রোগটাকে আমরা অধিকাংশ ক্ষেত্রে প্রতিহত করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।